প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনকে সামনে রেখে সেখানে সেবাপাক্ষিক কর্মসূচি চলছে। তার অঙ্গ হিসাবে বরজলা মণ্ডলের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সাংসদ বিপ্লব কুমার দে, উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক ডাক্তার দিলীপ কুমার দাস সহ অন্যান্যরা। সকলের উপস্থিতিতে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সাংসদ বিপ্লব কুমার দেব কি বলছেন আমরা শুনব। মহাপুরুষের আজকে জন্মতিথি, যিনি এখানে যারা বসে আছে এদের সবচেয়ে বেশি নামে পণ্ডিত না, কাজেও পণ্ডিত। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় এমনিতে নাম পড়ে, এমনিতে নাম পড়েনি। গরিব ঘরের সন্তান, ছোটবেলা মা বাবা মরে গেছে। আমাদের এখানে তো মা বাবা যদি ছোটবেলা মরে যায় 9 বছরে, ওই দিন 9 ইয়ার্স, 9 বছরের বাচ্চা শিশুর মাও নেই বাবাও নেই। আর আজকে আমরা এখানে পূজা করবো না। একবার চিন্তা করা যায়, আমাদের এখানে 9 বছরে যদি কেউ মা বাবা মারা যায়, আমরা কেউ অনাথ হয়ে গেছি, এই অনাথ বাচ্চারা। আর আমরা দিশা দিয়ে নেই, মা বাবা যখন নাই, 9 বছরে মরে গেছে, কি করবো আর? রাস্তার কান্দারিতে ভিড়, মানুষের বাড়িতে বর্তন বাঁধবো, বাসন বাঁধবো, খেতে লাইট বাঁধবো। আমরা সিদ্ধান্ত নিয়ে নিই, মা বাবা নেই, অনাথ হয়ে গেছে সবাই। অনাথ, কে পড়াশোনা করে, কে স্কুল নিয়ে দেব, কে ড্রেস কিনে দিল? 9 বছরের মা বাবা নেই, আর ওনার আদর্শে ভারতীয় জনতা পার্টি দুনিয়ার সবচেয়ে বড় পার্টি তৈরি হয়ে গেছে। আমি কোনো ধর্মার ব্যক্তি না, বুঝে গেছেন মা বাবা নেই তো কি অবস্থা, পালার কোনো লোক নেই। রাজস্থানের জন্ম, উত্তরপ্রদেশের যোগীর যে জন্মভূমি গোরক্ষপুর, সেখানে মামা নিয়ে এসছেন, কি করবে? মামা পালার জন্য নিয়ে এসছেন। মামাও গরিব ব্রাহ্মণ, মামারও ছেলে মেয়ে আছে, মামাও দুধ বিক্রি করে পরিবার চালায়। একটা গাড়ি আছে, দুধ বিক্রি করে 70 টাকা মামার বাড়ি থাকে। মামার মাঝে মাঝে ব্রাহ্মণ মানুষ পূজা অর্চনা করে দক্ষিণা পায়, এটা আর দুধ বিক্রি করে শরীর পরিবার চালায়। কিন্তু আমি কোনো মতে সরকারি স্কুলে অ্যাডমিশন হয়ে গিয়েছি, অ্যাডমিশন নিয়ে ধীরে ধীরে মাধ্যমিক পাস করেছে, টিউশন করে, নিজেও করে, অন্যকেও টিউশন দেয়, মানুষের খাওয়ানোর ব্যবস্থা করে দেয়। তখন আর টাকা দিত, টাকার ব্যবস্থা নেই। ঠিক আছে, সে একটু পড়াইছে, চলে হ্যাঁ দুপুরে খাওয়াটা দিয়ে। মাধ্যমিক পাস করার পর যখন ফার্স্ট ডিভিশনে পাস করে গেছে, যার কোনো টিচার নাই, যার কোনো মা বাবা স্কুলে লইয়ে যাওয়া নাই, গাড়ি নাই, অটো নাই, বাইসাইকেল নাই, তখন সঙ্গের কাছে এসছে RSS এর জেলা অফিসের মধ্যে সঙ্গের প্রচারক দেখেছে, দেখেছি, কথাবার্তা বলেছে, ভালো লেগেছে, পড়াশোনা করুন, একটা আদর্শের সঙ্গে কাজ করেছে। আর রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্গে আদর্শ, एक नीति है, एक व्यवस्था, তার সঙ্গে পরিচিত হয়েছে, মনোবল বেড়েছে, একটা গার্জিয়ান পেয়েছে। তারপর সবকিছু বলে তো লাভ নেই, গ্রাজুয়েশন কমপ্লিট করেছে ফার্স্ট ডিভিশন করার পর মামি মামা ভেবেছে আমাদের খারাপ দিন তো চলে গেছে, ভাইনা তো BSc পাস করে নিয়েছে, এবার বাড়িতে চাকরি এগো। ওই সময় BSc পাস করা মানে পুরো জেলার মানুষ তাকে দেখার জন্য বাড়ির মধ্যে রেজাল্ট ঘোষণার পর কলেজ থেকে বাড়িতে আসার আগে ডিএম বাড়ির মধ্যে পৌঁছে গেছে চাকরির অফার দিয়ে, অফিসারের চাকরির অফার দিয়ে ডিএম বাড়িতে পেয়ে গেছে, কারণ গ্রুপ পাওয়া যেত না তখন মেরিট। সবাই বলেন যে ডিএমও বইয়া দিচ্ছে, আর মামা মামি, মামার ছেলে মেয়ে সবাই বইয়ে দিচ্ছে
দাদা তো পাশ করে লেগে ডিএম বাড়ি করে দিয়েছে, চাকরি, এত টাকার চাকরি, হাতের মধ্যে অফার। মামি চিন্তা করছে আমরা প্রত্যেক দিন গেছে আবার মামাও খুশি, আর দুধ দিচ্ছে খাওয়া লাগতো না, এবার তো ভালো দিনে আয় করছে, সোনার চেইনও পড়তে পারো, বেনারসি শাড়িও পড়তে পারো, আর বাড়ির মধ্যে বিল্ডিংও তুলতে পারো, এত বড় চাকরি আয় করছে। ডিএম স্বয়ং করে দিচ্ছে বাড়ির মধ্যে। দীনদয়াল উপাধ্যায় আর বাড়িতে আসে, তখন তার টেলিফোনের যোগাযোগ করার ব্যবস্থা নেই। একদিন চলে গেছে, 2 দিন চলে গেছে, 3 দিন চলে গেছে, দীনদয়াল উপাধ্যায় আর আসে না। তারপরে কিছুদিন পর ডাক মারফতে একটা চিঠি আসে মামার কাছে। দীনদয়াল উপাধ্যায় নিজের হাতে লিখে, মামা, আমার 9 বছরের মা বাবা দুনিয়া থেকে চলে গেছে, আপনি আর মামি আমার মা বাবার মধ্যে পেরেছেন, আমাকে বড় করেছেন, আমার উপরে অনেক ভরসা আপনার, যে আমি আপনাদের দরিদ্রতা দূর করে এক সক্ষম পরিবার তৈরি করবো, তার জন্য আমাকে মানুষ করেছে, আমি তার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ। কিন্তু আমার পরিবারের সেবার চাইতে আমার দেশ সেবা করা বড় দরকার। সবাই তো পরিবারের সেবা করে, আমার মতো একদিন যা যদি দেশের সেবা করি, আমার মনে হয় এটা আপনাদের কাছে সবচেয়ে বড় সেবা হবে। আরো কিছু ওয়ার্ড লিখে আপনার দীনদয়াল চিঠি পাঠিয়ে, চিঠি যখন মামা পড়ে, মামি, পাড়া প্রতিবেশী সবাই এসছে, দীনদয়ালের চিঠি এসছে, সবাই কান্না ভেঙে পড়েছে। মানুষ ভেবেছিল এখন দেখো এরা বড় লোক হয়ে যাবে, পয়সা করি করে আসবে, চাকরি করবে, শহরে থাকবে। আর দীনদয়াল উপাধ্যায় এত কষ্ট করার পর এত বড় চাকরি, বাড়িতে বসে আছে, এত পরিশ্রম করেছে, তখন বলছে পরিবার বড় না দেশ বড়, তার জন্য সঙ্গের প্রচারক হয়ে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘে বলেছে। কেউ বলে বলে ওখানে যেতে হবে, আমি তাকে জিজ্ঞাসা করি কি কারণে, কি কার্যক্রম, তার রূপরেখা কি, দেন বুঝে নিয়ে তার তৈরি করে তারপর আসে। কারণ আমরা মনে করো ফোন করে, রাজীববাবু, আরে তোমরা সকালবেলা 8টার সময় এগুলো, একজন বিয়ে লাল শাড়ি পরে, এমন লাল শাড়ি পরে আয় করছে, একজন গোলাপি শাড়ি পরে আয় করছে, আউন পরে দেখি যে কেউ মৃত্যু হয়ে গেছে, সেই কারণটা লাল শাড়ি পরে এমন এটা সাদিকি করা লাইট পোশাক মানুষের পর। তো মানুষটা যদি নাই জানে, জাহাজে বলতে সাতবারের বিরুদ্ধে ব্যানার ঘুরে এলো, তখন বিয়ে বাড়ির মধ্যে সাদা শাড়ি ঘুরে দেবো। তখন আমি মাঝে মাঝে দেখি, আমি তো ত্রিপুরাতে আজকাল কম আসি, কার্যকর্তাকে অনেক কিছু ভুলে গেছে। যার জন্মদিন পালন করার জন্য এখানে বসেছি, আমি বলবো বিদ্যালয় কার্যক্রমে আমার সঙ্গে কে আছে, জেলা সভাপতি গৌরাঙ্গবাবু, বিজেপি পুরনো কার্যকর্তা পরিশ্রমী, দিলীপবাবু প্রখ্যাত গাইনোকোলজিস্ট প্রফেসর, এখানে এমএলএ, রাজীব সাহা আমাদের সবার পরিচিত, যুব মোর্চার সভাপতি ছিল, এখন মন্ডল সভাপতি। সামনে কর্পোরেটরটা বসে আছেন, একজন কর্পোরেটর দেখে গেছে স্টেজেরটা, তবু আমি দেখি, চিন্তা করে না দেখতে আসি, আর বাকিরা সাংবাদিকের কারণে দেখতে গেছে। রাজনীতি কেউ যদি ভাবে শর্টকাট, আমি প্রথম স্টার্ট কেন করলাম,
যে পুরা সূচনা নিয়ে আসতে হয়। আর যদি কেউ সূচনা দিতে ভুল করে তো নিজে জিজ্ঞাসা করা, দাদাকে না করে দাদা বলে কিসের কার্যক্রম। যদি বলে অনেক সময় দাদা করে বলে তোমরা করতে হবে নি, কত বলে না কেউ যাবার দিকা এও করে অনেক, এও কিন্তু অনেকে করে। তখন নিজে ভদ্রমতো বলার, দাদা কারিগরটা জানলে না তাহলে তো তৈরি হয়ে আমার ওনার মধ্যে যদি বুঝতাম মানে জিদো আসে তখন পুরো করে দেবে, আমি কিছু বলেছি। এখন যুব মোর্চার বাইকের লিয়া যদি বলে এই সকালবেলা 7টার সময় আয় বলিস তোরা সবাই যুব মোর্চার বলাবেন, সবাই তাই বললো বাইক কর দাদা আমার তো কোচের নামে রিক্সা দিয়ে হাইটে তো সূচনা দিতে হবে। বাইক নিয়ে আসবে, 10 কিলোমিটার চলবে, তার জন্য বাইকে তেল আছে কিনা, তেল না থাকলে এখানে ওই পেট্রোল পাম্পের সামনে টিকিট দেবো, ওখান থেকে সংগ্রহ করবে, তবেই গিয়ে বাইক র্যালি সাকসেসফুল হবে। সূচনার উপরে নির্ভর করে কার্যক্রম সফল হবে না বিফল হবে। অনেক সময় আমরা বলি দাদা কয়বার করে কইলাম দেখছেন যখন হইতেছেন, আমি তখন খুব বুঝি সূচনাটা কেমন ধরি, কিন্তু আমি বলি না, অবজার্ভ করতে থাকি নেতার মধ্যে কতটা ম্যাচুরিটি আছে, কতটা শিখেছে, কতটা বুঝে, আর কতটা আগে যেতে পারে। অনেকভাবে এমনই গেছি বড় নেতা আরে একটু শুরুতে 2018-তে যারা করেছি হেভি এমনই দিচ্ছি, কারণ মানুষ কমিউনিস্ট থেকে মুক্তি চাইছে। 2018-তে কলাগাছ তারা করেছে, কলার তো দিচ্ছি, কিন্তু এমএলএ হওয়ার পর অনেক দিকে গেছি, এমএলএ হয়ে গেছি আমার লোক একটা কথা, আরে বাপরে বাপ কত বড় এমএলএ, পুরা এরিয়ার মানুষের নাম জানে না, 5টা মানুষ নাম করতে পারতেন এমএলএ হয়েছে, কিন্তু ভর হয়ে গেছে। নেতা হওয়া তো সুযোগ নয়, নেতা হওয়ার জন্য নেতৃত্বের যোগ্যতা থাকতে হবে। লেনদেনের মাধ্যমে নেতৃত্ব তৈরি হয় না, বৌদ্ধিকের মাধ্যমে হয়, বৌদ্ধিকের মাধ্যমে হয়, মানসিকতার মাধ্যমে হয়, হৃদ্যতার মাধ্যমে হয়, রিলেশনের মাধ্যমে হয়, পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের মাধ্যমে হয়। এগুলো নেতৃত্বের অলংকার। নেতৃত্বের অলংকার আমার এটা দিচ্ছে না এই কারণে আমি ওইটা যেতাম না, আমার এটা করতে না এই কারণে আমি বইতাম না, যে নেতৃত্বের অলংকার না। এখন আসে 3টার কথা, কেন বললাম এই কথা। 10 বছর শাসন করে অর্থনীতিবিদ তথাকথিত যে ভারতকে শাসন করে ভারতের জিডিপি নিচে নামিয়ে ভারতের বিদেশি মুদ্রা শূন্য করে সত্তা থেকে বিদায় নিয়েছিল, তারপর অটল বিহারী বাজপেয়ী যখন প্রধানমন্ত্রী হল তখন বিদেশি ভান্ডার আবার তৈরি করেছে, ফরেন্সিক কারেন্সি তৈরি করেছে, আর নরেন্দ্র মোদী সেটাকে বাড়িয়ে আর 4.8 ট্রিলিয়নের ইকোনমি ভারতকে দুনিয়ার 4র্থ ইকোনমি থেকে 3য় ইকোনমির দিকে নিয়ে যাচ্ছে। কিন্তু যারা অর্থনীতিবিদ হিসাবে এই দেশে এসেছিল, আমাদের প্রণবদা আছে চলে গেছে, রাষ্ট্রপতি ইকোনমিক্স স্টুডেন্ট ছিল, প্রণবদা প্রথম জিএসটি লাগু করার চেষ্টা করেছিলেন, কিন্তু সোনিয়া গান্ধীর কারণে উনি জিএসটি লাগু করতে পারেননি। কারণ সোনিয়া গান্ধীর জিএসটি পছন্দ হয় না, কারণ কি করের উপর কর নেওয়া ইংরেজের স্বভাব, আর করের উপর কর নেওয়া গান্ধী পরিবারের স্বভাব। কারণ ইংরেজ আর গান্ধী পরিবারের মধ্যে কোনো তফাৎ নেই, বরং এরা অ্যাডজেক্টেড না। পর যদি আমাকে কিচ্ছু না দেয় আমি বলি আরে তখন পর, কিন্তু নিজের ছেলে যদি আমাকে কিচ্ছু না দেয় তখন বলি আরে নিজের আপনটাই তো। ইংরেজ তো আমাদের নয়, এরা তো 7 সমুদ্র পার থেকে এসছে, এরা তো শোষণ করবেই, কিন্তু যে এই দেশে জন্মগ্রহণ করেছে সেই ভারতবর্ষকে সবচেয়ে বেশি শোষণ এবং আটকানোর ব্যবস্থা করেছে। ডাক্তারবাবু বলছিল
যে লাদাখে কালকে কে করছে, কংগ্রেস কে, রাহুল গান্ধী, এরা ভারতবর্ষে ভালোই বাসে না। নিজে আপিল করে বিভিন্ন রাস্তায় যাচ্ছি, নিচে সবাই রাস্তায় চলে আসো, হাঙ্গামা করো, ইট পাথর মানো, নিজের হারার নেই, হাওড়ার তো নিজের পার্টি দিয়েও হয় না। কংগ্রেস তো ভারতবর্ষের সবচেয়ে বড় পার্টি ছিল। জওহরলাল নেহরু প্রথম প্রধানমন্ত্রী, ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী কংগ্রেসের, মনমোহন সিং প্রধানমন্ত্রী কংগ্রেসের। কংগ্রেসের সাপোর্টে চন্দ্রশেখরের সরকার, কংগ্রেসের সাপোর্টে দেবগড়ের সরকার, কংগ্রেসের সাপোর্টে আইকে গুজরাটের সরকার, রাজীব গান্ধী কংগ্রেসের, পিভি নরসিংহ রাও কংগ্রেসের, মনমোহন সিং কংগ্রেসের, সবই তো কংগ্রেসের। দেশটা এমন জায়গাতে কেন গেল তাহলে? আমরা অনেক সময় এগুলো সংগঠনের কার্যক্রমে আলোচনা করি না। বিকজ অফ দ্যাট আমরা মানে সত্তা এসছি, মানে কাউন্সিলর হতে হবে, এমএলএ হতে হবে, কাজের টিকা কাজ নিতে হবে। পত্রিকার আপনারা শুনলেন সেখানে সাংসদ বিপ্লব কুমার দেব সামগ্রিক বিষয়গুলো উত্থাপন করে জিএসটির ইতিবাচক দিক এবং বিগত সরকারের সময় কেন জিএসটি লাগু হলো না বিষয়গুলো উত্থাপন করেছেন। তার পাশাপাশি আজ বিজেপির প্রাণপুরুষ পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে সেখানে তিনি বক্তব্য রাখতে গিয়ে দলের কর্মী নেতৃত্ব সকলের উদ্দেশ্যে যে বার্তা দিয়েছেন তা এক প্রকার এই আয়োজন থেকে তিনি বুঝিয়ে দিয়েছেন। আপনারা দেখতে থাকুন ফিবি 24।